আইপিএস স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ইটভাটায় কাজ করতে পাঠিয়ে দিয়েছিল। দীর্ঘ ৭ বছর পর সেই নারী সেই জেলার জেলা প্রশাসক ডিসি হয়ে ফিরে এলো। বাংলাদেশের নওগাঁ শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে লাল মাটি আর ধুলোয় ভরা এক ছোট জনপদে এই গল্পের শুরু, যেখানে সরকারি কোয়ার্টারের উঁচু দেয়ালের ভেতরে থাকা এক অন্তঃসত্ত্বা মহিলার পৃথিবী হঠাৎ এমনভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল যে সে বুঝতেই পারছিল না তার সাথে যা ঘটছে তা কোনো দুঃস্বপ্ন নাকি বাস্তবের সবথেকে নিষ্ঠুর শাস্তি। সেই মহিলার নাম ছিল মৃন্ময়ী এবং তার স্বামী ছিল জেলার অত্যন্ত প্রভাবশালী, কড়া মেজাজের এবং নিজের পদমর্যাদা নিয়ে অহংকারী এক আইপিএস কর্মকর্তা, যার নাম ছিল আসিফ। সেই সময় আসিফের পোস্টিং ছিল রাজশাহীতে এবং পুরো জেলায় তার কঠোর ইমেজের ব্যাপক চর্চা ছিল। কিন্তু ঘরের চার দেয়ালের ভেতরে তার সেই দাপট অন্ধ অহংকারে রূপ নিত। আর সেই অহংকারী একদিন তার স্ত্রীর জীবনকে এমন এক মোড়ে এনে দাঁড় করালো যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। মৃন্ময়ী তখন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার চোখে মুখে মা হওয়ার এক অদ্ভুত জ্যোতি ছিল। কিন্তু সেই মুখেই সেদিন রাতে আতঙ্কের ছায়া নেমে এলো, যখন তার স্বামী রাগের মাথায় বলল যে তার এই ঘরে থাকার কোনো অধিকার নেই, কারণ সে তার কেরিয়ারের পথে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আসিফ মনে করত যে একটি সন্তান এলে তার ইমেজ এবং স্বাধীনতায় আঘাত আসবে। সে নিজের শব্দের বাণগুলো এতটাই নির্দয়ভাবে ছুড়েছিল যে প্রতিটি কথা মৃন্ময়ীর হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। সরকারি বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির হেডলাইটের আলোয় মৃন্ময়ীর কাঁপতে থাকা শরীরটা পরিষ্কার দেখা যাচ্ছিল। যখন সে শেষবারের মতো পেছন ফিরে তার স্বামীর দিকে তাকিয়েছিল, হয়তো এই আশায় যে সে তাকে থামাবে, হয়তো বলবে যে এসব কথা কেবল রাগের মাথায় বলা হয়েছিল, কিন্তু দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই সাথে বন্ধ হয়ে গিয়েছিল একজন স্ত্রীর সকল আশা। পরদিন সকালে তাকে শহর থেকে দূরে এক ইট ভাটায় ফেলে আসা হলো, যেখানে হাজারো শ্রমিকের ভিড়ে তার পরিচয় ছিল কেবলই একজন সাধারণ শ্রমিক। কেউ জানত না যে সে একজন আইপিএস অফিসারের স্ত্রী, কেউ জানত না যে সে অন্তঃসত্ত্বা, এবং কেউ জানত না যে তার গর্ভে বেড়ে ওঠা সন্তানটি সেই লোকটিরই যে তাকে এখানে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইট ভাটার জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে মৃন্ময়ী যখন কাদা মাখত, তখন তার হাতের তালু ছিলে যেত, তার কোমরে অসহ্য ব্যথা হতো এবং আগুনের ধোঁয়ায় তার চোখ জ্বালা করত। কিন্তু তার থেকেও বেশি তার আত্মা জ্বলত এই ভেবে যে একজন নারীর পরিচয় কি কেবল তার স্বামীর নামে হয়, আর স্বামী যদি তাকে প্রত্যাখ্যান করে তবে কি তার অস্তিত্ব শেষ হয়ে যায়। সেখানের শ্রমিকদের মধ্যে এক বৃদ্ধা নারী যখন প্রথমবার তার পেটে হাত রেখে জিজ্ঞেস করল, মা, তুই এই অবস্থায় এখানে কেন কাজ করছিস, তখন মৃন্ময়ীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু সে নিজের চোখের জল মুছে শুধু এতটুকুই বলল যে অভাব আর বাধ্যবাধকতা মা, আর বাধ্যবাধকতার থেকে বড় কোনো আগুন নেই। দিন কাটতে থাকল, প্রখর রোদ তার গায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল। রাতে সে একটি টিনের ঝুপড়িতে ঘুমাত, যেখানে ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ত। আর প্রতি রাতে সে তার পেটে হাত রেখে নিজের সন্তানের কাছে প্রতিজ্ঞা করত যে সে তাকে এই ধোঁয়া আর ধুলোর জগৎ থেকে বের করে এমন এক পৃথিবী দেবে যেখানে ইজ্জত থাকবে, সম্মান থাকবে এবং কারও অহংকারের আঘাত থাকবে না। তারপর সেই দিনটি এলো যখন ইট ভাটার মাঝখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃন্ময়ী এক পুত্র সন্তানের জন্ম দিল। কোনো হাসপাতাল ছাড়াই, কোনো সুযোগ সুবিধা ছাড়াই, শুধু শ্রমিকদের সাহায্যে তার সন্তান পৃথিবীর আলো দেখল। আর সেই শিশুর প্রথম কান্নার শব্দের সাথেই যেন তার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিয়েছিল। কারণ এখন সে কেবল একজন প্রত্যাখ্যাত স্ত্রী ছিল না, সে ছিল একজন মা। আর মায়ের শক্তিকে কোনো পদমর্যাদা, কোনো ইউনিফর্ম বা কোনো অহংকার হারাতে পারে না। সে তার ছেলের নাম রাখল আবির। সেই মুহূর্তেই সে ঠিক করে নিল যে তার ছেলে কখনো অনুভব করবে না যে তার মা দুর্বল ছিল, বরং সে জানবে যে তার মা ছাই থেকে উঠে নিজেকে নতুন করে গড়েছিল। কিন্তু সংগ্রাম কেবল শুরু হয়েছিল, কারণ ইটভাটার মজুরি দিয়ে পেট চালানো কঠিন ছিল, বাচ্চার লালন পালন তার থেকেও কঠিন, আর সমাজের বাঁকা চোখের মোকাবিলা করা ছিল সব থেকে কঠিন। তবুও মৃন্ময়ী প্রতিদিন সূর্য ওঠার আগে জেগে উঠত, বাচ্চাকে কাপড়ে বেঁধে নিজের পিঠে ঝুলিয়ে নিত, আর তারপর সেই আগুনের পাশে গিয়ে দাঁড়িয়ে যেত যেখানে তার পুরনো জীবনের স্মৃতিগুলো প্রতিদিন পুড়ে ছাই হতো। অন্যদিকে তার স্বামী আসিফ তখন নিজের প্রমোশন আর ক্ষমতার দাপটে মগ্ন ছিল। সে ভেবেছিল যে সে নিজের জীবন থেকে একটি দুর্বলতাকে ঝেড়ে ফেলেছে। সে ভাবত সে এখন আরও স্বাধীন। সে ধারণাই করতে পারেনি যে নারীকে সে মাটিতে মিশিয়ে দিয়েছে সেই মাটিই একদিন তার অহংকারের প্রাসাদ ধসিয়ে দেবে।
মৃন্ময়ী রাতে ক্লান্ত শরীর নিয়েও পাশের এক সরকারি স্কুল থেকে ফেলে দেওয়া পুরনো বইপত্র সংগ্রহ করত, ভাঙা আলোয় পড়ার চেষ্টা করত, কারণ সে ঠিক করেছিল যে সে নিজের পড়াশোনা সম্পন্ন করবে। সে পরীক্ষা দেবে এবং সেই সিস্টেমের অংশ হবে, যে সিস্টেম একসময় তার আর্তনাদ শোনেনি। প্রতিটি পাতা উল্টানোর সময় তার চোখের সামনে সেই রাতের দৃশ্য ভেসে উঠত, যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। আর সেই স্মৃতি তার জ্বালানি হয়ে উঠত। সেই অপমানই তার শক্তিতে রূপান্তরিত হতো। ধীরে ধীরে সে বুঝতে পারছিল যে জীবন তাকে নিচে ফেলেছে ঠিকই, কিন্তু শেষ করে দিতে পারেনি। 7 বছর অনেক লম্বা সময়, কিন্তু সংগ্রামের জীবনে 7 বছর পলক ফেলতেই কেটে যায়। আর এই 7 বছরে মৃন্ময়ী কেবল তার ছেলেকে বড় করেনি, সে নিজেকেও নতুন করে গড়েছে। নিজের পড়াশোনা শেষ করেছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে, এবং প্রতিটি ব্যর্থতার পর নিজেকে সামলে নিতে শিখেছে। ভাটার আগুন তখনও জ্বলত, কিন্তু এখন সেই আগুন তাকে পোড়াত না, বরং তাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করছিল। 7 বছর আগে যে ইটভাটার আগুন তার হাতের তালুতে ফোসকা ফেলে দিয়েছিল, সেই আগুনের সামনে বসেই মৃন্ময়ী এখন রাতে পড়াশোনা করত। কারণ সারাদিন মজুরি আর সন্তানের দেখভালের পর এই কয়েক ঘণ্টাই তার নিজের ছিল। আর সেই ঘণ্টাগুলোতেই সে নিজের ভাঙা জীবনের টুকরোগুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করত, এটা জেনেও যে পথ অনেক দীর্ঘ, কঠিন, এবং সমাজের নজর এখনও তাকে একজন স্বামী পরিত্যক্তা নারী হিসেবেই দেখে। বগুড়ার সান্তাহারের কাছে সেই ভাটার আশেপাশে ছোট ছোট বস্তি ছিল, যেখানে মানুষের সকাল শুরু হতো রুটির চিন্তায় আর রাত শেষ হতো ক্লান্তির ভারে। আর সেই ঝুপড়িগুলোর মধ্যেই একটিতে বসে মৃন্ময়ী তার ছেলে আবিরকে অক্ষর চেনাত। তাকে শেখাত যে দারিদ্র্য কোনো স্থায়ী পরিচয় নয়, বাধ্যবাধকতা কোনো চিরস্থায়ী ভাগ্য নয়, এবং অপমান কোনো শেষ সত্য নয়। আবির যখন জিজ্ঞেস করত, মা, আমার বাবা কোথায়, তখন মৃন্ময়ীর গলায় কথা আটকে যেত, কিন্তু সে হেসে বলত, বাবা, এখন আমরা দুজনেই একে অপরের পৃথিবী, এবং পৃথিবী জয় করার জন্য দুজন মানুষই যথেষ্ট। আর সেই হাসি যতটা শান্ত দেখাত, তার পেছনে ততটাই গভীর যন্ত্রণা লুকিয়ে থাকত। ওদিকে তার স্বামী আসিফ এখন সিলেটে পোস্টিং পেয়েছিল, এবং তার পরিচয় ছিল এক অত্যন্ত কঠোর ও নীতিবান অফিসার হিসেবে। মিডিয়ায় তার প্রশংসা ছাপা হতো, মানুষ তার সততার গল্প শোনাত, কিন্তু কেউ জানত না যে সেই সৎ ইমেজের পেছনে এমন এক সিদ্ধান্ত লুকিয়ে আছে, যা এক অন্তঃসত্ত্বা নারীকে ভাটার আগুনে ঠেলে দিয়েছিল। মৃন্ময়ী একদিন ঠিক করল সে কেবল ভাটার কাজ নিয়ে থাকবে না। সে পাশের সাইবার ক্যাফেতে গিয়ে সিভিল সার্ভিসের ফর্ম পূরণ করল। প্রথমবার যখন সে বিসিএস বা প্রশাসনিক সেবার কথা পড়ল, তার চোখে এক অদ্ভুত দীপ্তি এলো, কারণ সে অনুভব করল, যদি সে সেই ব্যবস্থার অংশ হতে পারে যা আইন ও ন্যায়ের কথা বলে, তবে হয়তো সে নিজেকে এবং নিজের মতো অগণিত মানুষকে এক নতুন দিশা দিতে পারবে। পয়সা ছিল না, বই ছিল না, কোচিংয়ের তো প্রশ্নই ওঠে না, কিন্তু তার কাছে ছিল এক জেদ। আর জেদ যখন যন্ত্রণা থেকে জন্ম নেয়, তখন তা সাধারণ ইচ্ছার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। সেই জেদ নিয়েই সে প্রতিদিন পড়াশোনা করত, প্রতি রাতে নোট বানাত, আর প্রতি সকালে আবার মজুরি করতে বেরিয়ে যেত। গরমের দিনে ভাটার আঁচ এতটাই তীব্র হতো যে শ্বাস নেওয়া দায় হয়ে পড়ত, কিন্তু সে নিজের কাছে ওয়াদা করেছিল যে সে এই আগুনকেই তার সাফল্যের সিঁড়ি বানাবে। আর যখনই তার মন দুর্বল হতো, সে তার ঘুমন্ত সন্তানের দিকে তাকাত এবং নিজেকে মনে করিয়ে দিত যে এই লড়াই শুধু তার একার জন্য নয়। প্রথমবার যখন সে পরীক্ষা দিল, সে অকৃতকার্য হল। রেজাল্টের দিন সে নিজেকে খুব সামলে রেখেছিল, কিন্তু রাতে ঝুপড়ির অন্ধকারে তার সাহস ভেঙে পড়ল। তার মনে হল সে হয়তো অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছে। হয়তো সমাজ ঠিকই বলে যে মজুরের সন্তান আর পরিত্যক্তা নারীর কপালে কেবলই আজীবন সংগ্রাম লেখা থাকে। কিন্তু সেই রাতেই আবির ঘুমের ঘোরে তার হাতটা জাপটে ধরল, এবং সেই ছোট্ট স্পর্শ যেন তাকে আবার দাঁড় করিয়ে দিল। পরের বছর সে আবার পরীক্ষা দিল, এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে। আর যখন প্রিলিমিনারি পরীক্ষায় তার নাম এলো, তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সে নিজের নাম বারবার পড়ছিল, তার মনে হচ্ছিল সে যেন অন্য কেউ। সে সেই মৃন্ময়ী নয় যাকে 7 বছর আগে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, বরং সে এক নতুন মৃন্ময়ী, যে ছাই থেকে উঠে ধীরে ধীরে ডানা মেলছে। লিখিত পরীক্ষার প্রস্তুতি তার জন্য সবথেকে কঠিন ছিল, কারণ সময় ছিল কম আর দায়িত্ব ছিল পাহাড় সমান। তবুও সে হার মানেনি।
রাত 2-3টে পর্যন্ত পড়াশুনো করত, দিনে কাজ করত আর নিজের ছেলেকে পড়াতো, যাতে সে শিখতে পারে যে পরিস্থিতি যাই হোক না কেন, শিক্ষা আর আত্মবিশ্বাস মানুষকে যে কোনো উচ্চতায় পৌঁছে দিতে পারে। যখন ভাইবার ডাক এলো, ভাটার শ্রমিকরা প্রথমবার তাকে অন্য নজরে দেখল। তারা গর্বিত ছিল যে তাদের বস্তি থেকে কেউ এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেদিন মৃন্ময়ী প্রথমবার অনুভব করল যে তার সংগ্রাম আর ব্যক্তিগত নেই, তা এখন অনেক মানুষের আশা হয়ে দাঁড়িয়েছে। ভাইবার দিন সে একটি সাধারণ সুতি শাড়ি পরল, চুলগুলোকে পরিপাটি করে বাঁধল এবং যখন বোর্ডের সামনে বসল, তাকে প্রশ্ন করা হলো, আপনি এত কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা কিভাবে চালিয়ে গেলেন? সে বিনা দ্বিধায় উত্তর দিল, কারণ আমার কাছে হারানোর মতো কিছু ছিল না, আর পাওয়ার জন্য পুরো পৃথিবী ছিল। সেই উত্তরের মধ্যেই তার পুরো জীবনের নির্যাস লুকিয়েছিল। কয়েক মাসের অপেক্ষার পর যখন চূড়ান্ত ফলাফল এলো, মেধা তালিকায় তার নাম জলজল করছিল। সেদিন ইট ভাটার আগুনের মাঝে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ীর চোখ থেকে যে জল পড়েছিল, তা হারের ছিল না, তা ছিল জয়ের। তা ছিল সেই অপমানের ছাই থেকে বের হওয়া প্রথম স্ফুলিঙ্গ, যা এখন এক প্রচণ্ড দাবানলের রূপ নিয়েছে। এখন ট্রেনিংয়ের সময় ছিল, এক নতুন সূচনার সময়। কিন্তু গল্পের সবথেকে বড় মোড় এখনও বাকি ছিল, কারণ নিয়তি তার জন্য এমন কিছু ঠিক করে রেখেছিল যা কেবল তার অতীতের সাথেই ধাক্কা খাবে না, বরং সেই ব্যক্তির অহংকারকেও চুরমার করে দেবে যে তাকে একসময় মাটিতে মেশাতে চেয়েছিল। ট্রেনিংয়ের জন্য যখন সে প্রথমবার বাইরে বেরোল এবং একাডেমির বিশাল চত্বরে পা রাখল, তার মনে হলো কেউ যেন তার জীবনের দিকটাই বদলে দিয়েছে। সেই মৃন্ময়ী যে একসময় ধুলো মাখা অবস্থায় থাকত, এখন সে প্রশাসনের ট্রেনিং নিচ্ছে। তার চলায় এক অদ্ভুত আত্মবিশ্বাস এসে গিয়েছিল, কারণ সে জানত এই জায়গা তাকে কেউ দয়ায় দেয়নি, এটা সে নিজের মেধা আর চোখের জল দিয়ে অর্জন করেছে। সারা দিনের কঠোর পরিশ্রম, কেস স্টাডি, ফিল্ড ভিজিট সবকিছু তাকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলছিল। কিন্তু রাতে যখন সে নিজের রুমে একা থাকত, 7 বছর আগের সেই বৃষ্টির রাত আবার স্মৃতিতে ফিরে আসত। সে নিজেকে প্রশ্ন করত, সত্যিই কি সেই অপমানই তার শক্তির উৎস ছিল? আবির এখন 7 বছরের বড় হয়ে গিয়েছিল। ফোনে যখন তার সাথে কথা হতো, আবির বলতো, মা, তুমি জিতবে তো? মৃন্ময়ী হেসে বলতো, আমরা দুজনেই জিতব। ট্রেনিং শেষে তার র্যাঙ্কিং এতটাই ভালো ছিল যে সে নিজের পছন্দমতো জেলাতেই পোস্টিং পেল। আর যখন পোস্টিং লিস্ট সামনে এলো, নামটা দেখে কয়েক মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। কারণ তার প্রথম পোস্টিং হয়েছিল সেই জেলাতেই যেখানে একসময় তার স্বামীর ক্ষমতার প্রতাপ ছিল। সেই একই জেলা, একই অফিস, একই রাস্তা। সেই জেলাটি ছিল নওগাঁ, যেখানে তাকে একসময় বোঝা বলে বের করে দেওয়া হয়েছিল। আর এখন সেই জেলাতেই সে ডিসি বা জেলা প্রশাসক হয়ে ফিরে যাচ্ছে। সরকারি গাড়ি যখন জেলার সীমানায় প্রবেশ করল, রাস্তার ধারের পুরনো গাছগুলো, সেই বাজার, পুলিশ লাইনের দালান তাকে অতীতের দিকে টানতে থাকল। কিন্তু এবার তার চোখে ভয় ছিল না, ছিল এক আধ্যাত্মিক শান্তি। কারণ সে এখন কারুর দয়ার পাত্র নয়, এখন তার কাছে ক্ষমতা আছে, দায়িত্ব আছে, আর সবথেকে বড় কথা, আত্মসম্মান আছে। জেলা সদর দপ্তরের সামনে বড় বড় অফিসাররা অভ্যর্থনার জন্য দাঁড়িয়েছিলেন। ফুলের তোড়া, আনুষ্ঠানিক হাসি আর ভিড়ের মধ্যে একটি মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সেই আইপিএস অফিসার আসিফ, যে এখন সেই জেলারই পুলিশ সুপার বা এসপি পদে কর্মরত ছিল। সে ভাবতেই পারেনি যে যাকে সে 7 বছর আগে ভাটায় পাঠিয়েছিল, সেই আজ তার সিনিয়র অফিসার হয়ে তার সামনে এসে দাঁড়াবে। যখন তাদের চোখাচোখি হল, কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। আসিফের চোখে মুখে ছিল বিস্ময়, অপরাধবোধ আর অবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। আর মৃন্ময়ীর চোখে মুখে ছিল এক নিয়ন্ত্রিত গাম্ভীর্য, যেন সে তার ভেতরের সমস্ত আগুনকে শান্ত করে ফেলেছে। সে যেন প্রতিশোধ নিতে নয়, বরং ব্যবস্থা পরিচালনা করতে এসেছে। আনুষ্ঠানিক পরিচয়ের সময় যখন একজন অফিসার বললেন, ম্যাডাম, ইনি আমাদের এসপি সাহেব, মৃন্ময়ী পূর্ণ মর্যাদার সাথে হাত জোড় করে শুধু বলল, নমস্কার। সেই একটি শব্দের মধ্যেই তার জয়ের সবথেকে বড় ঘোষণা লুকিয়েছিল। কারণ সে নিজের কষ্টকে অস্ত্র বানায়নি, সে তাকে গরিমা ও ব্যক্তিত্বে বদলে দিয়েছিল। প্রথম মিটিংয়েই সে জেলার সমস্যাগুলো নিয়ে কঠোর আলোচনা করল। অবৈধ খনি, শ্রমিক শোষণ, নারী নিরাপত্তা, সবকিছু নিয়ে কথা হলো। আর যখন ইট ভাগার শ্রমিকদের করুণ অবস্থার কথা উঠল, তার গলায় সামান্য কম্পন থাকলেও কথাগুলো ছিল অত্যন্ত স্পষ্ট। সে নির্দেশ দিল, এই জেলায় কোনো অন্তঃস্থতা মহিলা বাধ্য হয়ে ইট ভাটায় কাজ করতে পারবে না। এটা প্রশাসনের দায়িত্ব যে সে যেন নিরাপত্তা ও সম্মান পায়। পুরো রুমে পিন-পতন নীরবতা নেমে এলো, আর এসপি আসিফের মাথা নিচু হয়ে গেল। কারণ সে জানত
এটা শুধু প্রশাসনিক নির্দেশ নয়, এটা তার নিজের অতীতের প্রতি এক চরম চপেটাঘাত। দিন কাটতে থাকল, আর মৃন্ময়ী তার কাজে পুরো জেলায় এক নতুন প্রাণের সঞ্চার করল। সে শ্রমিকদের জন্য নতুন প্রকল্প শুরু করল, নারীদের জন্য হেল্পলাইন শক্তিশালী করল। মানুষ বলতে শুরু করল যে বহু বছর পর জেলা একজন প্রকৃত প্রশাসক পেয়েছে। এটা শুনে মৃন্ময়ীর মনে এক অদ্ভুত প্রশান্তি আসত, কারণ এখন তার পরিচয় কারো স্ত্রী হিসাবে নয়, বরং নিজের যোগ্যতায় গড়ে উঠেছিল। একদিন সন্ধ্যায় যখন অফিস ফাঁকা হয়ে গিয়েছিল, এসপি আসিফ তার রুমে এসে দেখা করার অনুমতি চাইল। তার গলার স্বরে সেই ৭ বছর আগের দম্ভ ছিল না, ছিল ক্লান্তি আর অনুশোচনা। সে নিচু স্বরে বলল, আমি যা করেছি তার জন্য ক্ষমা হয়তো অনেক ছোট শব্দ। মৃন্ময়ী তার দিকে তাকালো দীর্ঘ সময়। কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই। তারপর শান্ত স্বরে বলল, আমি এখানে আমার অতীতের হিসাব নিতে আসিনি, আমি এসেছি এই জেলার ভবিষ্যৎ গড়তে। সেই একটি বাক্যেই সবকিছু পরিষ্কার হয়ে গেল, যে তার ফিরে আসা প্রতিশোধের জন্য নয়, পরিবর্তনের জন্য। গল্পের শেষ মোড়টি তখনও বাকি ছিল। জেলায় তার কাজের সুনাম ছড়িয়ে পড়ল। সে ইটভাটাগুলোতে অতর্কিত তল্লাশি চালাল, অবৈধ শ্রম বন্ধ করল। যখনই কোনো শ্রমিক নারীর সাথে সে কথা বলত, তার মনে হতো সে যেন নিজের পুরনো দিনগুলো দেখছে। সে একজন অসুস্থ শ্রমিক নারীর হাত ধরে বলল, ভয় পেও না, এখন রাষ্ট্র তোমার সাথে আছে। সেই কথাটি বলার সময় তার কণ্ঠে কেবল প্রশাসনিক শক্তি নয়, বরং একজন মায়ের অভিজ্ঞতা কাজ করছিল। পুরো রাজ্যে তার প্রশংসা ছড়িয়ে পড়ল। মুখ্যমন্ত্রী পর্যন্ত তাকে সাধুবাদ জানালেন। আবির এখন স্কুলে যেত। যখন সে প্রথমবার তার মায়ের অফিসে এলো, বাইরে দাঁড়িয়ে থাকা সেই সরকারি গাড়ি আর গার্ড অব অনার দেখে তার চোখ চিকচিক করে উঠল। সে জিজ্ঞেস করল, মা, তুমি এত বড় অফিসার? মৃন্ময়ী হেসে বলল, বাবা, পদ বড় হয় না, মানুষের চিন্তা বড় হতে হয়। এসপি আসিফের জন্য প্রতিদিন একটি আয়নার মতো ছিল। সে প্রতিদিন তার সেই স্ত্রীকে দেখত যাকে সে একসময় আবর্জনা ভেবে ছুঁড়ে ফেলেছিল। কিন্তু আজ সে এক সফল ও সৎ প্রশাসক। তার স্পষ্ট চিন্তা আর ব্যক্তিত্ব আসিফকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। সে বুঝতে পারল সে কেবল একজন নারীকে ত্যাগ করেনি, সে নিজের জীবনের শ্রেষ্ঠ শক্তিকে হারিয়ে ফেলেছে। এক সরকারি অনুষ্ঠানে মৃন্ময়ীকে শ্রেষ্ঠ প্রশাসনিক কাজের জন্য সম্মানিত করা হলো। মঞ্চে দাঁড়িয়ে সে যখন ভাষণ দিচ্ছিল, সে বলল, সংগ্রাম মানুষকে ভেঙে ফেলে না। যদি মানুষ নিজেকে ভাঙতে না দেয়, তবে সেই সংগ্রামই তাকে নতুন করে গড়ে তোলে। পুরো হলরুম তালি আর করতালিতে ফেটে পড়ল। মঞ্চ থেকে নামার সময় তার নজর সামনে বসে থাকা আসিফের ওপর পড়ল। তার চোখে অনুশোচনার আকুতি ছিল না, ছিল এক কঠিন সত্য, যে জীবন দুজনকে দুই আলাদা পথে দাঁড় করিয়ে দিয়েছে। বাড়ি ফেরার পথে সে একবার সেই পুরনো ইটভাটার দিকে গাড়ি ঘোরাতে বলল। যখন সে সেখানে পৌঁছল, দেখল সেই বৃদ্ধা মা এখনও সেখানেই আছে। বৃদ্ধা তাকে চিনে ফেলল এবং চোখে জল নিয়ে বলল, মা, তুই সত্যি সত্যিই জিতে গেলি। মৃন্ময়ী নিচু হয়ে তার পা ছুঁয়ে সালাম করল এবং আকাশের দিকে তাকাল। সে মনে মনে বলল, সেই রাতটি যদি না আসত, তবে হয়তো আজকের এই দিনটিও আসত না। কখনো কখনো অন্যায়ই মানুষকে তার আসল শক্তির সন্ধান দেয়। বাড়ি ফিরে সে আবিরকে পাশে বসিয়ে বলল, বাবা, জীবনে কখনো কাউকে ছোট মনে করো না, কারণ সময়ের থেকে বড় কেউ নেই। আবির নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, মা, বাবাও কি এটা শিখবে? মৃন্ময় কিছু সময় চুপ থেকে বলল, প্রতিটি মানুষই একদিন নিজের শিক্ষা পায়। সময়ের সাথে তাদের সম্পর্কের আইনি অবসানও হয়েছিল, কিন্তু মৃন্ময়ী কখনো তার ছেলের মনে বাবার প্রতি ঘৃণা জন্ম নিতে দেয়নি। সে তাকে শিখিয়েছে যে মানুষের পরিচয় তার ভুল দিয়ে নয়, বরং সেই ভুল থেকে পাওয়া শিক্ষা দিয়ে তৈরি হয়। আর এটাই ছিল তার সবথেকে বড় জয়, কারণ সে প্রতিহিংসার আগুনকে মনে জায়গা দেয়নি, সে তাকে পরিবর্তনের আলোয় রূপান্তর করেছে। যে নারীকে ৭ বছর আগে ইটভাটায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই নারী আজ কেবল কালেক্টর হয়েই ফেরেনি, সে সমাজের চিন্তা বদলে দিয়েছে। সে প্রমাণ করেছে যে কারো অপমান তার শেষ নয়, বরং সেই অপমানই তার শ্রেষ্ঠ শুরু হতে পারে। যখনই মানুষ তার গল্প শোনে, তারা কেবল একজন অফিসারের সফলতা দেখে না, তারা দেখে এক মায়ের জেদ, এক নারীর মর্যাদা আর এক মানুষের অজেয় শক্তি। এই কাহিনী প্রতিশোধের ছিল না,
এই কাহিনী ছিল দম্ভের সামনে আত্মসম্মানের ফেরার। আর এটাই পরম সত্য, যে সময় যখন ঘোরে তখন সে মানুষকে ঠিক সেখানেই এনে দাঁড় করায় যেখান থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, তবে এবার মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে।